ইয়ে দেয়। এই অধিকারগুলো প্রত্যেকটা সম্মিলিত ফসল ছিল শ্রমিক আন্দোলনের ফসল। তাহলে ধারাবাহিক শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে এই অধিকারগুলো অর্জিত হয়েছিল। তো আন্দোলন বললে তো অনেকগুলো ধাপ আছে, অ্যাজিটেশন আছে, প্রোপাগান্ডা আছে, সিটিং ডেমনস্ট্রেশন আছে, যেটা আমরা মাঝে মাঝে করি। কয়েকদিন আগে আমরা ইডিওক্সে বললাম সিটিং ডেমনস্ট্রেশন। এই আন্দোলনগুলো পর্যায়ক্রমিক যেতে যেতে একটা পর্যায়ে স্ট্রাইক দ্য ওয়ার্ক, রাইট টু স্ট্রাইক মিনস স্ট্রাইক দ্য ওয়ার্ক। যদি এটা না থাকে, আর থাকলেই বা কেন, তাহলে যে পুঁজিপতি সে আমাকে আক্রমণ করতে আসছে, ধরুন আপনার কাছে একটা বন্দুক আছে, আপনাকে একটা বাঘ আক্রমণ করতে আসছে, আপনি নিশ্চিত যদি বন্দুকটা চালাতে জানেন, যদি বন্দুকে গুলি থাকে, আপনি নিজেকে সার্ভাইভ করার জন্য আপনি ফায়ার করবেন। যদি ফায়ার করেন, যদি বাঘের গায়ে ঠিকঠাক লাগাতে পারেন, তাহলে বাঘ ধরাশায়ী হবে। মিস ফায়ার করেন, পাশ দিয়ে একটা বাইস্ট্যান্ডার যাচ্ছিল, বাইস্ট্যান্ডার সে আহত হতে পারে, আপনি ওই বন্দুকের নিউট্রাল থার্ড হয়ে পাঁজরে আঘাত পেতে পারেন, অথবা বাঘ আপনাকে উপকার করে দিতে পারে। নাও দিস ইজ দ্য কোয়েশ্চেন, the right to strike। তাহলে আমাদের মানুষ যখন দেখলো আন্দোলন করতে হবে, একে অপরের সঙ্গে এই যে রাইট অফ অ্যাসোসিয়েশন এলো, ভারত স্বাধীন হলো, আপনার এই অধিকার গৃহীত হলো, হ্যাঁ ভাই রাইট অফ অ্যাসোসিয়েশন আছে, তাহলে রাইট অফ অ্যাসোসিয়েশন আছে মানে রাইট অফ ট্রেড ইউনিয়ন আছে, তাহলে রাইট অফ ট্রেড আছে মানে হচ্ছে রাইট অফ বার্গেনিং আছে, বার্গেনিং কাউন্সিল, জয়েন্ট বার্গেনিং কাউন্সিল। তাহলে এই যে একটা যার পর একটা জায়গা, এটা কি ইনহারেন্ট। তাহলে ভারতবর্ষের সংবিধানে কোথাও বলা নেই যে আপনার স্ট্রাইকিং রাইটটা আপনার ফান্ডামেন্টাল রাইট, বলা নেই এবং নয়, ভালো করে বুঝে নিতে, বাট ইটস এ লিগাল রাইট। এটা করতে গেল তাহলে এই বর্তমান যে ইন্ডাস্ট্রিয়াল আইডি অ্যাক্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, তার সেকশন 22 দেখবেন, এই কতগুলো কথা বলা হচ্ছে যে এইগুলো 14 দিনের নোটিশ, হ্যাঁ কনস্টিটিউশন চললে পরে করতে পারবেন না, তা 7 দিন পরে করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইগুলো যদি আপনি মেনে চলেন তাহলে দ্যাট স্ট্রাইক, এটা লিগ্যাল। যদি মেনে না চলেন, পাবলিক ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে এটা ইললিগাল। ভালো করে 14 দিনের নোটিশ ইত্যাদি পাবলিক ইউটিলিটি সার্ভিস সরকার থেকে ওটা ঘোষণা করে যে কারা কারা পাবলিক ইউটিলিটি সার্ভিস, এটা কোনো এক্সস্টেড লিস্ট নয়, লিস্ট প্রতি বছরই বাড়ে। তারা যদি স্ট্রাইক করতে চায় তাদেরকে এই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হবে। এই যে কোড হলো, এই কোডে আর শুধুমাত্র এটা পাবলিক ইউটিলিটি সার্ভিসের জন্য রইল না, এটা ইউনিভার্সাল করা। অর্থাৎ যেখানে আপনার মজুরি বৃদ্ধির কথা সেখানে কভারেজ নেই, সেখানে 100 থেকে 300 হবে, 10 থেকে 20 হবে, 20 থেকে 40 হবে। আর যখন স্ট্রাইকটার প্রশ্ন উঠছে তখন আর পাবলিক ইউটিলিটি সার্ভিস নয়, ইট ইজ ইউনিভার্সাল টু অল ইন্ডাস্ট্রিজ থ্রু আউট ইন্ডিয়া। তাহলে সমস্তদের মধ্যে এই নোটিশটা হয়ে গেল বাধ্যতামূলক, 1। 2 নম্বর হচ্ছে এখানে ওরা খুব সুচতুরভাবে কনফিউশন ক্রিয়েট করেছে, কারণ ঠিক ওই সেকশন আগে একটা সেকশন আছে, সম্ভবত 15(1) সামথিং লাইক দ্যাট, এই এক্স্যাক্টলি কোন সেকশনটা ওটা, সেখানে 60 ডেজ নোটিশের কথা বলা আছে। ঠিক তারপরে আবার 40 ডেজের রিইটারেশন আছে। তাহলে একদিকে আপনি 60, তাহলে why is happening going to for whom this 60 days? No clarification. তাহলে ক্লারিফিকেশন নেই, আপনাকে যে কোনো স্ট্রাইককে ইলিগালিটিতে ফেলে দেওয়ার সমস্ত উপাদান রইল। আর সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের এই রাইট টু স্ট্রাইক নিয়ে একদম যে লেটেস্ট যেটা 3 জাজেস বেঞ্চের জাজমেন্ট ছিল সেটা আমাদের একটুখানি জেনে নেওয়া দরকার। সেখানে পরবর্তীকালে এই টিকে রঙ্গরাজন ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় এটাকে ওভাররুল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখানেও সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি একটা স্ট্যান্ড দিয়েছে, সেটা হচ্ছে যে ব্যাংক অফ ইন্ডিয়া ভার্সেস
টি.এস. এলাওয়ালা, এই যে মামলাটা এটা ছিল অ্যাকচুয়ালি 3 জাজেস বেঞ্চ। তাহলে এটাকে যদি ওভারঅল করতে হয় এর থেকে বড় হায়ার বেঞ্চ করতে পারে, শুধুমাত্র ডিভিশন বেঞ্চ করতে পারে। এখানে কি বলছে? To the process of wage bargaining in an industrial economy, as classical political economy and post-Keynesian economics demonstrated long ago in analysis of real wage determination. এখানে আরেকটা শব্দ আসছে রিয়েল ওয়েজ। রিয়েল ওয়েজটা এখন সবাই জানে, একটা হচ্ছে মাইটারি ওয়েজ, যেটাকে ম্যাক্রো ইকোনমিক্স যারা জানেন তারা সবাই জানবেন যে প্রাইস ইন্ডেক্স থাকে। যদি আমরা মাইটারি ওয়েজকে প্রাইস দিয়ে ডাব্লিউ দিয়ে যদি আমরা পি দিয়ে ভাগ করি তাহলে যেটা পাওয়া যাবে দ্যাট ইজ কল্ড রিয়েল ওয়েজ। ঠিক আছে, তাহলে মাইটারি ওয়েজ রিয়েল ওয়েজের পার্থক্য আছে। এটা একটা ছোট্ট উদাহরণ থাকতে পারে, আপনাকে বুঝিয়ে দিতে পারেন যে আমি আজকে 100 টাকা দিয়ে জিনিস কিনছি, আমি যতটা পরিমাণ দ্রব্য কিনতে পারি 2 বছর পরে আমি ওই 100 টাকা দিয়ে সমান দ্রব্য কিনতে পারবো, অর্থাৎ টাকার অবমূল্যায়ন ঘটেছে। ঠিক আছে, তাহলে এখানে খুব পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে এই স্ট্রাইক করার অধিকারটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল পার্ট, মানে অবিচ্ছেদ্য অঙ্গ। কিসের সঙ্গে? রাইট অফ জয়েন্ট বার্গেনিং। এই রাইট অফ জয়েন্ট বার্গেনিং এর এটা হচ্ছে অবিচ্ছেদ্য অঙ্গ। শেষকালে কষান দেওয়া আছে, আমি সবটা পড়ছি না। কষান কি দেওয়া আছে? কষান দেওয়া হচ্ছে এই, এটাকে কিন্তু লাস্ট রিসর্ট হিসাবে ব্যবহার করতে হবে এক। আর 2 নম্বর বুঝে নিতে হবে এটা হচ্ছে লিগাল রাইট, এটা কোনো ফান্ডামেন্টাল রাইট। তাহলে লিগ্যালিটি কিংবা ইলিগ্যালিটি, আরেকটা শব্দ বলেছে আমি পরে বলবো, সেটাও এইবার বলবো। লিগ্যালিটি কিংবা ইলিগ্যালিটি এটা কে জাজ করবে? তাহলে ফ্যাক্ট অফ দ্য কেসের উপর ডিপেন্ড করবে এক। 2 নম্বর হচ্ছে জাজটা করবে কে? কোন একটা জুডিশিয়াল বডি। ভারতবর্ষের সংবিধানে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি and the inherent power of judicial review. এটা জুডিশিয়াল ইনহারেন্ট পাওয়ার। এই যে জুডিশিয়াল রিভিউ এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, সেখান থেকে আমি একটা শব্দবন্ধ ব্যবহার করতে বলেছিলাম যে কোয়াজি জুডিশিয়াল বডি, অর্থাৎ যাদের মধ্যে বেশ কিছু ফিচার আছে এক্সিকিউটিভ ফিচার, কিছুটা ফিচার জুডিশিয়ারি ফিচার। এই ট্রাইব্যুনালগুলো হচ্ছে কোয়াজি জুডিশিয়াল বডি। এই কোয়াজি জুডিশিয়াল বডিগুলো এই ধরনের ফ্যাক্টকে তারা অ্যানালাইসিস করবে, তারা প্রোনাউন্স করবে whether a particular strike upon basis upon the given fact যে সেটা লিগ্যালিটি আছে না ইলিগ্যালিটি। এর সঙ্গে তো এরা আরো পেনাল প্রভিশন নিয়ে এসছে।